মাত্রই করছি নাও রাইট সো এই যে মুনটা আর্থকে ওর দিকে অ্যাট্রাক্ট করতেছে দিস ইজ দ্য আইডিয়া একটাই ফোর্স কিন্তু যদি একটাই ফোর্স হয় ওয়াই ডাজ দ্য মুন অরবিট এটা সার্কুলার মোশন থেকে অলরেডি অ্যান্সার করছি আমি আরেকবার বলতেছি যদি একটাই ফোর্স হয় আর কোনো ফোর্স না থাকে তাহলে তো মুনটার এই স্ট্রেইট আর্থের কাছে এভাবে চলে আসা উচিত ওয়াই ডাজ দ্য মুন কিপ অন অরবিটিং দ্য আর্থ লাইক দিস এই অরবিটটা তো করার কোনো আমি দরকার দেখি না ও তো স্ট্রেইট এভাবে চলে আসলেই পারে এভাবে না এসে অরবিট কেন করে এই জিনিসটা ভিজুয়ালাইজ করার সিম্পলেস্ট ওয়ে হলো এই ডেমনস্ট্রেশনটা টেক আ লুক এট দিস গাইস In a place in space, it warps space-time, and objects are not feeling a force of gravity, they're just following the natural curvature. And so এটা যদি আমার ফ্যাব্রিক অফ স্পেস হয় ধরো স্পেসটা যদি এরকম হয় যখনই আমি একটা ম্যাসিভ অবজেক্টের ভিতর নিয়ে আসব তখন স্পেসটা কিন্তু আর এরকম ফ্ল্যাটেন থাকে না স্পেসটা কার্ভড হয়ে যায় this is a sheet of lycra. Where do you get this? This is my old bike shorts. No, there's literally a spandex.com. You can get a sheet like this if you buy the sale stuff, so you don't care what it looks like, right? For like $20, maybe less, depending on the sale. And so you put matter, and it warps space-time. যখনই তুমি ম্যাচ দিলা দেখো তো এই জায়গাটা কার্ভড হয়ে গেল এন্ড সেটাকে আমরা বলি কার্ভেচার ইন দ্য ফ্যাব্রিক অফ স্পেস And so if I have another object, it also warps space-time. আচ্ছা এখন দেখো দিস ইজ সো ইন্টারেস্টিং এই কার্ভেচারটা তো বিকজ স্পেস তো আমরা চোখে দেখতে পারি না বাট জাস্ট বিকজ উই ক্যান্ট সি ডাজন্ট মিন যে ইট ডাজন্ট এক্সিস্ট রাইট যখনই দুইটা ম্যাসিভ অবজেক্ট এখানে চলে আসে এই কার্ভেচারটার কারণে একজন কি করবে দেখো তো They feel that they move towards one another আর এইটাই আমরা দূর থেকে দেখে মনে করি যে they are getting attracted towards one another what happens is যে এই কার্ভেচারটা ওরা জাস্ট এভাবে ফলো করে and they're attracted to each other. And so that's Einstein's picture of gravity. Objects warp space-time, feel that curvature and move accordingly. এই থিওরিটা কিন্তু আইনস্টাইনের থিওরি অফ জেনারেল রিলেটিভিটি স্পেশাল রিলেটিভিটি আমরা দেখছি ইউনিট 4 এ E equals mc স্কয়ার বাট এটা কিন্তু E equals mc স্কয়ার না এটা হলো জেনারেল রিলেটিভিটি And if you have more mass, You're right there. On that. if you have more mass, it's going to bend space-time more. And so if you have objects here, they are going to respond to that, right? And so you put something there, now it's attracting it. Now, in reality, that big mass would feel the warping of space-time by the marble too, right? It would move a little bit, but we usually ignore that. You know, the Earth makes the sun move a little bit, but it's so small you can ignore it. The moon makes the Earth kind of wobble around a point 3/4 of the way from the center of the Earth. We usually don't account for that when we're looking at satellite motion. Well, instead of just letting go of one, what if I give it a sideways push? Now it orbits. Now it's losing energy, which wouldn't happen in the solar system, right? Not noticeable. যখনই মুভ করতেছে এই ফ্যাব্রিকের সাথে ফ্রিকশনের কারণে ইট ইজ লুজিং এনার্জি কিন্তু এটাই যদি তোমার সোলার সিস্টেমে হয় কোনো ফ্রিকশন হওয়ার তো কোনো চান্স নাই এই জন্য ও এনার্জিও লুজ করে না এন্ড দিস ইজ দ্য রিজন দেখো কোনো ফোর্স নাই এক্সেপ্ট ফর কোট আনকোট ফোর্স অফ গ্র্যাভিটি দ্যাটস ওয়াই দ্য মুন কিপস অন অরবিটিং আমি আরেকটু রিওয়াইন্ড করে এখানে দেখি let's think of this as the earth and let's think of this as the moon কিভাবে অরবিট করতেছে যদি একটাই ফোর্স হয় and now you see কেন অরবিট করতেছে because এই সাইডওয়েজ একটা velocity আছে ওর এখন you must be wondering where did the sideway velocity come from সব কিছুর এই ইনিশিয়াল ভেলোসিটি আসছে তো এক জায়গা থেকে you know the answer big bang of course it all started with the big bang আর যদি এই সাইডওয়েজটা না থাকতো জাস্ট দুইটা অবজেক্টকে যদি এভাবে রেখে দিতাম নো হোয়াট হ্যাপেন্স Objects সাইডওয়েজ নাই মোমেন্টারি
আর যদি কোনো মোশন ছাড়া স্পেসের এক জায়গায় রেখে দাও আর মুনকে যদি পাশাপাশি রেখে দাও, দিস ইজ হাউ দে উইল বিহেভ। Warp space-time, feel that curvature and move accordingly. And if you have more mass, You're right there. যেটা অলরেডি দেখলাম। গাইস, নাও ডু ইউ হ্যাভ আ বেসিক আইডিয়া অ্যাবাউট গ্র্যাভিটি সবাই? Sir, the force of gravity is the centripetal force. হ্যাঁ, আমি গ্র্যাভিটির কথা বলতেছি, ফোর্স অফ গ্র্যাভিটিতে আসি নাই কিন্তু এখনো। উই আর জাস্ট টকিং অ্যাবাউট না ওইটাই কি সেন্ট্রিপেটাল না? ওইটাই সেন্টিপিটাল কেন হইতে যাবে? সেন্টিপিটাল ফোর্স অরবিট করতে থাকে, যদি অরবিটের জন্য যে সেন্টিপিটাল ফোর্স লাগে সেটা গ্র্যাভিটি প্রোভাইড করে। বাট তুমি যেভাবে বলতেছো, ইট সাউন্ডস অ্যাজ ইফ গ্র্যাভিটির সিনোনিম হলো সেন্টিপিটাল ফোর্স। না আপনি যেটা বলছেন স্যার ওইটাই মিন করছিলাম আর কি। ওটা কমপ্লিট করি না, এটাই বলতেছি। কেন আমি থামাইলাম, তোমার কাছে বিরক্ত লাগতে পারে, বিকজ তোমার মাথায় তো এটাই ছিল। তুমি যদি এক্সাক্ট ওয়ার্ডস না লিখো তোমার অ্যাকচুয়াল অ্যান্সারের ভিতরে, আর এক্সামের সময় তোমাকে পেনালাইজ করবে। দে ডোন্ট কেয়ার, দে উডেন্ট কেয়ার এট অল তোমার মাথায় কি আছে আর তোমার মনে কি আছে। দে উইল জাস্ট ওয়ান্ট টু সি তুমি কপিতে কি লিখছো। ওয়ার্ডিং গুলো একদম পারফেক্টলি স্পট অন থাকতে হবে। হোয়াট ইউ মেন্ট টু সে ওয়াজ, যদি একটা বডি অরবিটে থাকে and the only force that is responsible for this orbit is gravitational force, then the gravitational force provides the necessary centripetal force. এটা জিজ্ঞেস করছিল আসিফ? হ্যাঁ স্যার এইটাই। ঠিক আছে, any further questions guys এটা নিয়ে? হ্যাঁ বলো। এখানে আমরা যেটা দেখলাম যে অরবিটটা যে করছে, অরবিটটা তো পারফেক্টলি সার্কেল না, ইটস সর্ট অফ আ স্পাইরাল, মানে এনার্জি লুজ করলে ভিতরের দিকে মুভ করছে। তো সোলার সিস্টেমের অরবিট গুলো কি অ্যাকচুয়ালি পারফেক্টলি সার্কেল না, ওইগুলো এরকম স্পাইরাল? না, ওইটা সার্কেল না, ওইগুলো হলো এলিপ্টিক্যাল। বিকজ সাইডওয়েজ ফোর্সটা তুমি যদি একদম পারফেক্টলি এই ডাইরেকশনে না দাও, একটু অ্যাঙ্গেলে থাকে। এখন বিগ ব্যাং এর সময় একদম পারফেক্টলি ট্যানজেনশিয়ালি তো আর ফোর্স আসে নাই, একটু অ্যাঙ্গেলে হয়তো আসছিল। এই জন্যই কারো অরবিটে একদম পারফেক্টলি সার্কুলার না, একটু এলিপ্টিক্যাল। বাট এলিপ্টিক্যাল মানে এই না যে ও এনার্জি লুজ করতেছে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। yeah, more mass, it's going to bend space. Guys, I think we are done with this. এটা নিয়ে আর টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। We come back here. গ্র্যাভিটেশনাল ফিল্ডটা শেষ করি। পোটেনশিয়ালটা আমাদের ডান। এখন অরবিটিং আন্ডার গ্র্যাভিটি টপিক স্টার্ট করবো আজকে। খুব ইম্পর্টেন্ট টপিক, অনেক কোয়েশ্চেন্স আসে এর থেকে। For an object orbiting a planet, such as an artificial satellite orbiting the Earth, gravity provides the centripetal force, এই যে আসিফ যেটা জিজ্ঞেস করছিলা, which keeps it in orbit. Therefore, আমি যদি উপরে একটু লিখি ছোট করে, if I write it down over here, you'd see এই যে gmm by r square, এটা কোন ফোর্স? This is always gravitational force. gmm by r square is the gravitational force, আর mv square by r টা কি? Centripetal force, Fc. Now, কার গ্র্যাভিটি, কার উপরে গ্র্যাভিটেশনাল আর কার সেন্ট্রিপিটাল, এটা প্লিজ মিলাই ফেলো না। আমি যদি আর্থ আর মুন নিয়ে কথা বলি, let's say this is the earth and this is the moon orbiting the earth. এই যে অরবিট যে করতেছে মুনের উপরে, দিস ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, আর এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে কে প্রোভাইড করে? আর যে ওকে ওর দিকে পুল করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই স্মল এমটা কার হবে? প্লিজ ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স যে মুনের ম্যাস কম দেখে স্মল এম মুন, নো, দ্যাটস নট দ্য রিজন। যে অরবিট করতেছে তার সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কোয়ার বাই আর, আর gmm by r square, we all know gravitational force is directly proportional to the product of the masses. So এই ম্যাসটা কিন্তু এখানেও আছে। So what happens is these two masses get cancelled out, এই ম্যাসগুলো cancelled out হয়ে গেল। তাহলে রিঅ্যারেঞ্জ করলে কি হয়? v square equals gm by এই rটাও কিন্তু স্কয়ারের সাথে cancel out হয়ে যায়। তাহলে v square equals gm by r। তারপর দেখি
This equation allows us to calculate, for example, the speed at which a satellite must travel to stay in a circular orbit. Since the masses get cancelled out, this means that for all satellites, whatever their masses, will travel at the same speed in a particular orbit. Guys, মুনের এই অরবিটের ভিতরে যদি আমি আরেকটা স্যাটেলাইট নিয়ে আসি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট নিয়ে আসলাম এবার আমি, and then if I ask you, ওর উপরে ফোর্স আছে, অফকোর্স ফোর্সের ভ্যালু চেঞ্জ হইতেই পারে একটা স্যাটেলাইট, এই মুন আর এই স্যাটেলাইটের স্পিডের ভ্যালু কি হবে? ক্যান ইউ আইডেন্টিফাই? এভরিওয়ান? সেম হবে। কেন? সেগুলাই তো দেখলাম মাত্র, এই ডিরাইভেশন দিয়ে ভরা আমার এটু। কোনো কিছু জাস্ট মেমোরাইজ করার চেষ্টা করো না যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার না হচ্ছে। আই এম হিয়ার ফর ইউ, প্লিজ কিপ অন আস্কিং মি। ইউ সি দ্য মেসেজ গেট ক্যান্সেলড আউট, মানে এই স্যাটেলাইট গুলার যে অরবিটিং বডিজ গুলা, ওদের মেসেজ গুলা ক্যান্সেল আউট হয়ে যায়, আর স্কোয়ার আর ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এই স্পিডটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করতেছে? যাকে অরবিট করতেছে ওর ম্যাসের উপরে, আর কতটুকু রেডিয়াস নিয়ে অরবিট করতেছে। যদি তুমি সেম অরবিটে থাকো তাহলে ইউ উইল হ্যাভ দ্য সেম স্পিড। গাইস, সবার কি একদম ক্লিয়ার? কোন পার্টে কোন সেম হচ্ছে? জি স্যার বলেন। সেম অরবিট মানে তো আলটিমেটলি রেডিয়াসটা সেটাই তো? অফকোর্স ডেফিনেটলি সেম অরবিট মানে বেসিক্যালি সেম রেডিয়াস অফ অরবিটাল, রাইট? স্যার এখানে আমরা যখন স্যাটেলাইট ইউজ করতেছি, একজন করে শাফাত কি বলতেছিলা? যদি কোলাইড করতে পারবে না যদি সেম অরবিটে থাকে? সেম অরবিটে আছে কিন্তু স্পিডও তো সেম, তার মানে কি ওদের রিলেটিভ ভেলোসিটির ভ্যালু তো জিরো। আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, তাহলে দেখো এটা রিলেট করতে আমার মনে হয় ইজিয়ার হবে। শশী, তোমার একটা কোশ্চেন ছিল, একটু ওয়েট করো, আমি একটা এক্সাম্পল ক্লিয়ার করে নেই। জি স্যার একটা খুব কমন কনফিউশন যে কোলাইড করতে পারে না একটা, আমি তোমাকে একটা খুব সিম্পল এক্সাম্পল দেই। এই কয়েকদিন আগেই I was driving on the highway. So হাইওয়েতে আমি খেয়াল করে দেখতেছি যে আমার সামনের গাড়িটা আর আমার গাড়ির মাঝখানে ওই যে সব হাইওয়েতে না, কিছু কিছু হাইওয়েতে এরকম দাগ থাকে, সারাক্ষণ আমি দেখতেছি 3টা দাগ। অফকোর্স আমি সামনে যাচ্ছি, ও সামনে যাচ্ছে, কিন্তু আমাদের মাঝখানে যে রাস্তার পিছনে দাগ টানা থাকে না, যে 3টা দাগ আমি সবসময় দেখতেছি। তার মানে কি এই গাড়িটা আর এই গাড়িটা, মানে আমার গাড়িটা কোন স্পিডে ট্রাভেল করতেছে? দ্য এক্স্যাক্ট সেম স্পিডে ট্রাভেল করলাম, কিন্তু যেহেতু একটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ছিল, until I accelerate there is no way, and until this guy decelerates there is no way আমি যে ওর সাথে কোলাইড করব। এই ডিফারেন্সটা সবসময় থেকেই যাবে। এবার বুঝতে পারছো? জি স্যার। শশী কি জিজ্ঞেস করতেছিলাম? স্যার আমি জিজ্ঞেস করছিলাম কি যে আমরা যখন স্যাটেলাইট ইউজ করতেছি, স্যাটেলাইটের তো এই ভেলোসিটিটা মেইনটেইন করতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফিউল অথবা সোর্স অফ এনার্জি দরকার। না, অফকোর্স নট। নিউটনস ফার্স্ট ল অনুযায়ী তোমার কি একটা ইসে মুভ করতে, নিউটনস ফার্স্ট ল অনুযায়ী তোমার কিন্তু কোনো ইয়ের দরকার নাই, কি বলে, কোনো ফোর্স দরকার নাই পারপেন্ডিকুলার, সরি প্যারালাল টু দ্য ডিরেকশন অফ মোশন। হোয়াট ইউ নিড ইজ, যাচ্ছিল সোজা ফার্স্ট ল অনুযায়ী, কিন্তু ডাইরেকশন চেঞ্জ করতেছে। ডাইরেকশন চেঞ্জ করার জন্য এই রেসপন্সিবল ফোর্সটা হলো ফোর্স অফ গ্র্যাভিটি, যেটা তোমাকে সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করে। ও তার মানে এখানে ফ্রিকশনের অ্যাবসেন্সের কারণে আমাদের কোনো এক্সট্রা ফুয়েলের দরকার নেই। এক্স্যাক্টলি আটতে হইলে ফিউল লাগবে। অবশ্যই দ্য সেম থিং গোস ফর মুন। হ্যাঁ, কিছু স্যাটেলাইট আছে যেটার এক্সটার্নাল ফুয়েল লাগে। এক্সাম্পল হইলো যেগুলো ভেরি ক্লোজ টু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, অ্যাটমসফেরিক লেয়ার্স গুলা, এটা তো এমটি না, স্পেস না, ক্লাউডস আছে, ডাস্ট আছে, অনেক কিছুর সাথে কোলাইড করতেছে কন্টিনিউয়াসলি। সো তখন কিন্তু ও এনার্জি লুজ করবে, তখন ওর একটা এক্সটার্নাল এনার্জি সোর্স লাগতে পারে। সো জেনারেলি এনার্জি সোর্স হিসেবে ইউজ করা হয় হলো এই উইংস গুলাতে সোলার প্যানেল। এই সানলাইট আসে, সানলাইটটা ওকে ড্রাইভ করায়। বুঝতে পেরেছি স্যার। স্যার জি স্যার বলো।
আমরা যদি ওই মানে ভি মানে এটার স্পিড কনস্ট্যান্ট থাকবে, রাইট? সো এখন যদি স্যাটেলাইটটা মনে করেন মুনের সাথে অরবিটে আছে, সো আমি যদি ওটার ভেলোসিটিটা যদি একটু বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে কোলাইড করতে পারে, কোলাইড করতে পারে না, কোলাইড করবে। না না, আমি বলতেছি অরবিট অনুযায়ী, মানে সে কি ওই অরবিট থেকে বের হয়ে যাবে? অরবিট থেকে কেন বের হয়ে যাবে? মানে ও যদি একই স্পিডে থাকে তাহলে সে ওই মুনের সাথে ওই সেম রেডিয়াস ডিসটেন্স থাকবে, বাট ওর যদি স্পিডটা বেড়ে যায়, যদি ভি বেড়ে যায় তাহলে কি হবে? ভি বেড়ে গেলে তখন আর এই অরবিটেই থাকবে না, কারেক্ট, ইউ আর রাইট। তখন ইট won't stay in this orbit anymore. So this is how like rockets মানে পৃথিবী থেকে বের হয় আর ফেরত আসে, স্পিড চেঞ্জ করে, রাইট, ডেফিনেটলি। হ্যাঁ, নেক্সট আসি। নাও লেটস মুভ অন টু অরবিটাল পিরিয়ড। আচ্ছা, আমরা এই ইকুয়েশনটা আমি যদি তোমাকে এখন আমাদের ও লেভেলের বই দেখাই, গাইস তোমরা কি কেউ নতুন সিলেবাসে এক্সাম দিছো? এনিওয়ান? না ও, তাহলে পুরান সিলেবাস, তাহলে আচ্ছা পুরান সিলেবাস হলো সমস্যা পুরান নাই। সিলেবাস এটা ছিল স্যার। হ্যাঁ, পুরান সিলেবাসও ছিল, এটাই বলতেছি। 91 এর আগে S টু G যেটা, সেটার ভিতরে এটা ছিল। সো ইফ ইউ লুক এট দিস, V equals 2 pi r divided by t. তো যে কোনো বডির আমি যদি ওর অরবিটাল ভেলোসিটি বের করতে চাই, the equation is 2 pi r divided by এই পুরো অরবিটের টাইম পিরিয়ড। এটা কিন্তু তুমি একদম ও লেভেল থেকে দেখে আসতেছো, নাথিং নিউ। নাও 2 pi r by t, we can substitute this in the equation for v square. এই যে এখন একটু ভেজাল লাগবে, দেখো এই যে v square যেটা আমি বের করলাম না, এই ভিটাকে যদি আমি এখানে বসাই দেই কি হয় একটু দেখি, তার কারণ করা জিনিসটা দেখলে রিলেটেবল হয় না বেশি। all I do is just gm বাই আর তো ছিল এখানে, ডান দিকেটা আমি ধরলামই না, লেফটে যে ভি স্কোয়ার ছিল, ভি মানে যদি 2 পাই আর বাই টি হয়, তাহলে ভি স্কোয়ার কি হবে? 2 পাই আর বাই টি পুরাটা হোল স্কোয়ার। গাইস দেখতেছো কি হচ্ছে এভরিওয়ান? তারপর দেখো পুরোটাকে এবার স্কোয়ার করে দেখি কি হয়। 2 পাই আর স্কোয়ার মানে হলো 4 পাই স্কোয়ার r square divided by t square equals gm by r. Why don't I take r square and put it over there? দেখে এসে পাঠাই দিই, তাহলে কি হয় দেখো তো, 4 pi square by t square equals gm by r, r square টাকে এসে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে? r কিউব। এখন দেখো গাইস, তুমি যদি নিচের থেকে ভালো না লাগে ঘুরায় লিখো, নো প্রবলেম, আর কিউবটাকে এই সাইডে দাও, আর কিউব ইকুয়ালস টু টি স্কোয়ার যাবে এই সাইডে, আর কিউব তাহলে জিএম বাই 4 পাই স্কোয়ার, আর এদিকে থাকবে টি স্কোয়ার। কেন এটা করলাম? because gm 4 pi, these are all constants. What are you left with? তোমার না উপরের জিনিসগুলো আর ধরারই দরকার নাই, এই পুরোটা কনস্ট্যান্ট, এইটাও কনস্ট্যান্ট, তাহলে এরা দুজন কিভাবে রিলেটেড, উপরে থাকুক আর নিচে থাকুক, দ্যাট ইজ ইররেলেভেন্ট। তাহলে কি থাকতেছে আমার, টি স্কোয়ার is proportional to r cube, and this is actually comes from a law. The name of that law, if I'm not mistaken, is Kepler's law. This is called Kepler's law. এখন এই যে টি স্কোয়ার proportional to r cube দেখলাম, I have a question for all of you guys. Between t and r, if I ask you to identify, এই যে একদম এই সেম জিনিসটা লাস্ট ক্লাসে ও লেভেলের ক্লাসে আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করছি, almost everyone got it right, and I'm asking you all again. Between t square and r cube, can you guys identify যে t square আর r cube বা বাদ দাও, t and r এর কথা যদি আমি চিন্তা করি, টাইম পিরিয়ড আর অরবিটাল রেডিয়াস, এই দুজনের ভিতরে কে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর কেই বা আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? রেডিয়াস, অরবিটাল রেডিয়াস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। রেডিয়াসটা ইন্ডিপেন্ডেন্ট। Yes, sir. কারেক্ট, রেডিয়াসটা আর টাইম পিরিয়ডটা হলো আমার ডিপেন্ডেন্ট, অ্যাবসলিউটলি রাইট।
তাহলে রেডিয়াসটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট আর টাইম পিরিয়ডটা হলো আমার ডিপেন্ডেন্ট। কারেক্ট। স্যার এখানে আরটা নিয়ে কনফিউজড হয়ে গেছে। কেন কনফিউজ হয়ে গেল? এখানে একটা আর হচ্ছে যে 2 পাই একটা আর আর বাই টি থেকে থাকে, আসলো, যেটা তো there is one r here. না না মানে আমি ফর্মুলার ব্যাপারে কথা বলতেছি। আমার এক যে 2 পাই আর বাই টি ছিল, এটা তো ছিল একটা অরবিটের রেডিয়াস, রাইট? ওকে, হ্যাঁ। আর ভি স্কয়ার ইকুয়ালস জিএম বাই আর হচ্ছে একটা মনে এই আরো তো করেন অরবিটাল রেডিয়াস, স্যাটেলাইট। ও আচ্ছা, এই আরো তো অরবিটাল রেডিয়াস, মানে এটা চেঞ্জ, হ্যাঁ মানে আচ্ছা রাইট, these are the same radii, তাই না? হ্যাঁ। কি কনফিউশন দূর হয়েছে এবার? কানাফ কনফিউশন ক্লিয়ার হয়েছে? না, একটা হচ্ছে যে মানে স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছে না এখানে। হোক না স্যাটেলাইট, স্যাটেলাইট কি দোষ করলো? আচ্ছা আচ্ছা, মানে এটা যে কোনো অবজেক্টের জন্য হবে, যে কোনো অরবিটিং বডির জন্য, রাইট? যে ওইটাই কোশ্চেন ছিল, যেটা কি যে কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি স্যাটেলাইটের জন্য হয়, দিস ইজ, এক সেকেন্ড দাঁড়াও, আমি যদি স্যাটেলাইটের জন্য চিন্তা করি, স্যাটেলাইট অরবিট করতেছে, স্যাটেলাইটের এই যে ভি যদি আমি বের করতে চাই, ভি কি হবে 2 পাই আর বাই টি। এখন তুমি বলো এই আরটা কি? এই দিস ইজ দ্য আর। এ আর ও এ আর টু সেম। আচ্ছা, অফ কোর্স ইটস দ্য সেম। यस, থ্যাংক ইউ। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। স্যার এক্সপ্রেশনটা একটু স্যার বুঝালে স্যার ভালো হতো। কোন এক্সপ্রেশনটা? 2 পাই আর বাই টি টা? হ্যাঁ টি স্কয়ার, না না স্যার টি স্কয়ার প্রপোর্শনাল টু আর আর কিউব। কিউব। এটা কিন্তু বুঝাই আমি এখানে আসছি, আমি কিন্তু এটা লিখে বলি নাই যে এটা আমার এক্সপ্রেশন। এটা কোথার থেকে আসে সেটাই কিন্তু আমি এতক্ষণ ধরে বুঝাইলাম। দেখো স্যার নেটটা চলে গেছিল স্যার। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, আমি দেখাই দিচ্ছি। দেখো, what I did was, এক সেকেন্ড, রাইট, সবাই মাইক্রোফোনটা অফ রাখো প্লিজ। ভি এর ইকুয়েশন দেখো, ভি হলো 2 পাই আর বাই টি। এখন এই ভি এর ভ্যালুটা যদি আমি এইখানে সাবস্টিটিউট করি, জাস্ট ভি স্কোয়ারের ভিতরে, এই ভি এর ভিতরে এই যে 2 পাই আর বাই টিটা সাবস্টিটিউট করি, তখন কি হবে? ভি স্কোয়ার, আর ভি মানে যেহেতু 2 পাই আর বাই টি, তাহলে এই পুরা 2 পাই আর বাই টি পুরাটা হোল স্কোয়ার। এবার বুঝছো? ইকুয়ালস টু, ডান দিকে কি আছে দেখো, জিএম বাই আর। তারপর আমি কাটাকুটি করলাম, 2 পাই আর স্কোয়ার কি হয়, 2 স্কোয়ার হলো 4, পাই স্কোয়ার পাশে আর স্কোয়ার ডিভাইডেড বাই টি এর মাথায় স্কোয়ার ইকুয়ালস টু জিএম বাই আর। এখন এই আর স্কোয়ারটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, ওই সাইডে হয়ে যাবে আমার আর কিউব। তাহলে ফাইনালি আমার ফাইনাল ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? টি স্কোয়ার ইকুয়ালস আর কিউব। এই তো, সরি ইকুয়ালস না, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। আর তারপর আমি তোমাদেরকে এটাও জিজ্ঞেস করছি যে বিটুইন টি স্কোয়ার অ্যান্ড আর কিউব ট্রাই টু আইডেন্টিফাই আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা, টু উইচ তোমরা অনেকেই কারেক্টলি আইডেন্টিফাই করে ফেলছো যে টি স্কোয়ারটা হলো আমার ডিপেন্ডেন্ট আর আরটা হলো, বা আর কিউবটা হলো ইন্ডিপেন্ডেন্ট। টি স্কোয়ার আর কিউব বাদ দিয়ে আমি যদি জাস্ট ভ্যালুস গুলো বলি, টি এন্ড আর এর কথা যদি বলি, টি হলো আমার ডিপেন্ডেন্ট, এন্ড ডিপেন্ডেন্ট অন হোম? ডিপেন্ডেন্ট অন আর। রেডিয়াস যত বেশি হবে টাইম পিরিয়ড তত বেশি, সোজা হিসাব, কোনো ভেজালে যাবে না। ডান? নেক্সট, এই যে এটা এখানে দেখাই দিলাম সবকিছু, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এই যে দিস ইজ কল্ড কেপলারস ল। এখন একটা এক্সামের কোশ্চেন দেখি, তারপর আজকে আমাদের খুবই কঠিন টপিকে যেতে হবে। দেখি সবাই, ইন আ সায়েন্স ফিকশন, গাইজ এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে আপলোড করে দিয়েছিলাম, এই পেপারটা এটা লাস্ট ক্লাসে দিয়েছিলাম না সবাই, এভরিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি এক্সপেক্ট করি কি তোমাদের যদি আগে দিয়ে দিই, তোমরা একটু ডাউনলোড করে রাখো, তাহলে কি হবে, আমি কিছু বলার সাথে সাথে এটার উপরে লিখতে পারবা। ডাউনলোড করে ইয়ে করে রাখো, প্রিন্ট করে রাখো, যদি বাসায় প্রিন্টার থাকে, না থাকলে তার কোনো কিছু বলারই নাই, বাট থাকলে একটু প্রিন্ট করে রাখো। In a science fiction television program, the gravitational field strength on the moon becomes equal to that of the earth. মুনের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ নাকি আর্থের সমান হয়ে গেছে। তোমার এটা কিভাবে সম্ভব? ফিকশনেই সম্ভব, এই জন্য কোয়েশ্চেনে ক্লিয়ারলি মেনশন করা, সায়েন্স ফিকশনের কথা হচ্ছে।
radius of the moon stays constant. Moon radius naki change নাই. Calculate the mass of the moon that would be required for the gravitational field strength at its surface to equal the gravitational field strength on the surface of the earth. আগে বলো question বুঝছো নাকি? যখনই এরকম কোয়েশ্চেন পাবা গাইস, মাই রিকোয়েস্ট টু এভরিওয়ান উড বি এক্স্যাক্টলি কি বের করতে বলছে সেটাকে আপনি দেখাই করে নাও। ক্যালকুলেটটা কি করবা, নাহলে অনেক সময় দেখি যে পুরা কাজ করে মানে হারায় যায় মাঝখানে স্টুডেন্টরা যে এক্স্যাক্টলি আমি করবোটা কি, আমাকে একদম চাইছে কি সেটা আমি একদম আগেই আইডেন্টিফাই করে রাখলাম। The question asked me to calculate the mass of the moon. Okay, কোন ইকুয়েশনে যাব? What do you guys suggest? Which equation do I work with, guys? তোমার কি মাথায় আসে? A equals gm by r. বুঝি না, আরেকবার। Gravitational acceleration এর ফর্মুলাটা। Gravitational acceleration. Sorry, G equals gm by r square. হ্যাঁ, exactly. G equals gm by r square. Oh, sorry. Let's say আবারও যদি বুঝতে প্রবলেম হয়, let's say this is the moon. Let's say this is the moon. আমাকে বলছে যে কোশ্চেনে বলছে যে একটা সায়েন্স ফিকশনে বলতেছে যে মুনের সারফেসে এই জি এর ভ্যালু কার সমান হয়ে গেল? আর্থের সমান। তো জি এর ভ্যালু আর্থের সমান হয়ে যাওয়া মানে কি? এই ভ্যালু হয়ে যাবে 9.81। সেন্টার থেকে এই রেডিয়াসের ভ্যালু কোশ্চেনে গিভেন। রেডিয়াসের ভ্যালু দেখো 1.74 times 10 to the power 6. Guys, microphone off রাখো একটু প্লিজ, মাইক্রোফোনটা অফ রাখো। মাইশা, তোমার মাইক্রোফোন অন। ওকে, আমাকে বের করতে বলছিল ক্যালকুলেট দ্য ম্যাস। আমি যদি ইকুয়েশনে চলে যাই, ইকুয়েশন হলো জি ইকুয়ালস জি এম বাই আর স্কোয়ার। খেয়াল করে দেখো কি কি জিনিস জানি আমি। জি এর ভ্যালু জানি। কিভাবে জি এর ভ্যালু জানি? বিকজ আমাকে কোয়েশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে যে জি এর ভ্যালু আর্থের সমান হয়ে যাবে মুনেরটা। তো জি এর ভ্যালু এখানে বসাবো 9.81। এই জি এর ভ্যালু মুখস্থ করে ফেলো গাইস। কিছু কিছু কনস্ট্যান্টস আছে যেটা তুমি জানো ফর শিওর তোমার অ্যাকচুয়াল এক্সামে লাগবেই, তাহলে কেন তুমি পেজ টার্ন করে বারবার টাইম ওয়েস্ট করবা? এই জি এর ভ্যালু কত গাইস? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কে বলতে পারবা? 6.67 10 to the power minus 11. 6.67 6.67 into 10 to the power minus 11. 10 to the power minus 11, exactly. So a g এর ভ্যালু জানি, all you have to do is just make m the subject of the equation. আমাকে বের করে বলতে পারবা প্লিজ? বসে দেখো না, ক্যালকুলেটরে না, কপিতে অথবা স্ক্রিপ্টে g এর ভ্যালুটা বের করে আমাকে বলো। Not in your calculator guys. Write down the equation, substitute the values and give me the answer of m. m এর ভ্যালু কত আসে তাড়াতাড়ি। 4.45 4.45 into 10 to the power 23. 4.45 times 10 to the power 23. গাইস কত আসে আরেকবার বলবা প্লিজ m এর ভ্যালু? So 4.45 into 10 to the power 23. 4.45 times 10 to the power 23। যেহেতু সবকিছু এসআই ইউনিটে রাখছিলা, m এর ভ্যালু কিসে আসবে, কোন ইউনিটে আসবে? কেজিতে। সবার ক্লিয়ার পার্ট এটা? এভরিওয়ান? নেক্সট আসি,
Question দেখি, explain why a more massive moon would have no effect on the time taken for the moon to orbit the earth. Guys, খুবই easy. এটার অ্যান্সার অলরেডি নোটসে আছে, কোথায় দেখো? Over here লিখে দিছি, whatever their masses will travel at the same speed in a particular orbit. Same speed এ travel করবে। এই ইকুয়েশনের রেফারেন্সটা দিব না? কিন্তু ওয়াই তো বলো না। বুঝি নাই। Of course, definitely. খেয়াল করে দেখি একটু, ইকুয়েশনটা হলো v স্কয়ার ইকুয়ালস gm বাই r। খেয়াল করে দেখো, কই ছিল v স্কয়ার gm বাই r, এই যে v স্কয়ার ইকুয়ালস gm বাই r। এই ইকুয়েশনের ভিতরে এই m টা কার, আর্থের নাকি মুনের বলতে পারবা এভরিওয়ান? মুনের। না, হয় নাই, আর্থের। আর্থ, বিকজ আর্থ অরবিট করছে। পুরা এই ইকুয়েশনের ভিতরে ডু ইউ সি দ্য ম্যাস অফ মুন এনিওয়্যার? অফ কোর্স নট। যেহেতু এই পুরা ইকুয়েশনের ভিতরে দেয়ার ইজ নো রেফারেন্স টু দ্য ম্যাস অফ দ্য মুন, এই জন্য ভি ফার্স্ট পয়েন্ট, আমি যদি পয়েন্ট ওয়াইজ যাই, ইজ ইন্ডিপেন্ডেন্ট of the mass of the moon। এখন v মানে কি? v equals r omega। অ্যাকচুয়ালি আরো সুন্দর করে লিখি, v equals 2 pi r by t। v যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি which is omega এটাও কনস্ট্যান্ট, এন্ড এই পুরোটার ভিতরে ম্যাস কই? কোনো ম্যাস নাই। তাহলে কিভাবে লেখা যায়? the angular velocity and hence the time period is independent of the mass of the moon। গাইস আমি সেকেন্ড পয়েন্টে একটু ঝামেলা লাগতেছে, তো অন্য কোনো ইজি ওয়ে নাই? না, আর আসলে কোনো ইজি ওয়ে নাই, দিস ইজ দ্য অনলি ওয়ে। স্যার 2 পাই আর বাই টি টারও ভালো না? আরেকবার, পাই আর বাই টি টারও বেটার না, বিকজ এখানে কোনো ম্যাথেরই ভ্যালু নাই, সো আমরা বলতে পারবো যে এটা you know what, we can start from here। উপরে সব বাদ দিয়ে আমরা একদম ডাইরেক্টলি এখান থেকে স্টার্ট করতে পারবো, সব কিছু বাদ দিয়ে আমরা একদম ডাইরেক্টলি we can start from here। স্যার সেকেন্ড পয়েন্টটা বুঝি নাই। সেকেন্ড পয়েন্টটা এখান থেকে দেখতেছো, সব বাদ দাও, forget everything, we start from here। v equals 2 pi r by t, এটা তো বুঝো গাইস, এটা বুঝো? ইয়েস Yes, স্যার। sir. আচ্ছা, v কনস্ট্যান্ট, v যদি কনস্ট্যান্ট থাকে, r কনস্ট্যান্ট, তাহলে 2 pi by t ও কনস্ট্যান্ট। 2 pi by t মানে কি? ওমেগা। তাহলে আমি অ্যান্সার কি লিখবো? the angular velocity and hence the time period is independent of the mass, because এই পুরাটার ভিতরে কোনো দূর দূরান্তে ম্যাস দেখা যায় না। এবার ক্লিয়ার? ওকে স্যার। অ্যান্সার কিন্তু বলে দিচ্ছি, তুমি যদি বলো আমি লিখে দিতে পারি। অ্যান্সারটা হবে হলো angular velocity and hence the time period is independent of the mass of the moon। Clear everyone? ইয়েস স্যার। Okay, next যাই। স্যার সেকেন্ড পয়েন্টটা লিখবেন না? বুঝি নাই। সেকেন্ড পয়েন্টটা লিখবেন না? This is the second point and the first point। বুঝছো?
This is the second point, which includes the first point as well. আর তুমি যদি চাও আরো সেফ সাইডে থাকার জন্য আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো যে ভেলোসিটিটা বা এই অরবিটাল ভেলোসিটিটা ডিপেন্ড করতেছে কার উপরে, রেডিয়াসের উপরে। তুমি যদি পুরোটা দেখো ভি স্কোয়ার ইকুয়ালস জিএম বাই আর, তাহলে এই অরবিটাল ভেলোসিটিটা ডিপেন্ডস অনলি অন দ্য রেডিয়াস। এই তো ক্লিয়ার? লাস্ট পার্টটা ফিজিক্স কম, জিওগ্রাফি বেশি, হিন্ট দিয়ে দিছি কিন্তু। সি পার্টটাতে ফিজিক্স খুবই কম, জিওগ্রাফি অনেক বেশি। হোয়াট ডু ইউ থিঙ্ক? সিটা কি? আর্থ থেকে দেখা যাবে, দেখা যাবে না না না, আর থেকে দেখা যাওয়ার ইস্যু না। ইস্যু হইলো, আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি টাইডাল ইফেক্টস, who or let's say what is responsible for the tidal effects? Tidal effects এর জন্য রেসপন্সিবল টা কে? Gravitational force. Of Moon. মুন, এক্স্যাক্টলি। যদি ম্যাসিভ হয়ে যায় মুনটা আরো, তাহলে মুনের গ্র্যাভিটেশনাল ইফেক্ট অন দ্য আর্থ আরো বেশি হয়ে যাবে। মানে ওয়েভস বেশি হবে আর কি পৃথিবীতে। মোর এক মার্ক দেখো, মোর এক্সট্রিম টাইডাল ইফেক্টস। বুঝতে পারছো? তাহলে অ্যানসারটা হবে হলো টাইডাল ইফেক্টস উড বি মোর এক্সট্রিম। এক মার্কের জন্য দিস ইজ ইনাফ। স্যার টাইডাল ইফেক্ট কি বুঝিনি স্যার। টাইডস বুঝো? জোয়ার ভাটা, পানির না লেভেল স্যার, রাইজ মানে করে আর ফল করে। ওইটার সাথে স্যার এটার কি লিংক, ওইটার কি বুঝতেছি না। বিকজ টাইডস পানি বাড়ে কমে কিসের কারণে হয়? পানির লেভেল রাইজ করে আর ফল করে। এটা কে রাইজ আর ফল করায়? It's the gravitational attraction of the moon that causes the whole thing. মুন যদি আরো বেশি ম্যাসিভ হয়ে যায়, গ্র্যাভিটেশনাল ইফেক্টটাও আরো বেশি হয়ে যাবে। গ্র্যাভিটেশনাল ইফেক্ট বেশি হয়ে যাওয়া মানে কি? টাইডাল ইফেক্টসটাও আরো এক্সট্রিম হয়ে যাওয়া। এবার বুঝছো? স্যার বুঝতে পারছি, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে এটার জন্য এক মার্কের অ্যান্সার জাস্ট কি লিখবা? মোর এক্সট্রিম টাইডাল ইফেক্টস। গাইস, লাস্ট দিন পর্যন্ত দিস ইজ হোয়াট উই আর ডিসকাসিং। এই যে অ্যাস্ট্রোফিজিক্স স্টার্ট করলাম আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে। উই স্টার্টেড উইথ অ্যাস্ট্রোফিজিক্স, এগুলো সব শেষ। অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স স্টার্ট হয় হলো আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে। গ্র্যাভিটেশনাল ফিল্ড আজকে আমরা শেষ করলাম। আজকে আমরা আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের নেক্সট টপিকে যাব। সরি, গ্র্যাভিটেশনাল ফিল্ড আমাদের শেষ। নেক্সট টপিক won't be as easy as gravitational field. Just bear this in mind. আস্তে আস্তে যত সামনের দিকে যাব তত কঠিন হতে থাকবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি একটা জিনিস একটু দেখে নেই। লাস্ট দিন I don't remember if we had seen this. Gravitational field আর electric field তুমি বলতে পারো somewhat analogous to each other. আচ্ছা, এক্সামের কোয়েশ্চেন, আমার বানানো কোয়েশ্চেন না, যে কোন কোন ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যানালগাস টু ইলেকট্রিক ফিল্ড আর কোন কোন ক্ষেত্রে সিমিলার না। এটা দেখে কিন্তু তুমি একটা আইডিয়া পাচ্ছ যে গ্র্যাভিটেশনাল ফোর্স proportional to, sorry, inversely proportional to the square of the distance. Basically gravitational force আর electric force দুইটাই কি হবে করে? ইনভার্স স্কয়ার্ড ল। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তো হবে করে ইনভার্স স্কয়ার্ড ল। গাইস, বুঝতেছো কোন দিকে যাচ্ছে? কিন্তু এগুলোকে সব সিমিলারিটি হইলো, যাই দেখতেছো এখানে পুরোটাই বিল্ডার ভিতরে কিন্তু খালি সিমিলারিটিস। বাট নাও ইফ আই আস্ক ইউ অ্যাবাউট দ্য ডিফারেন্স, সিমিলারিটি তো দেখলাম, বাট ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড ইলেকট্রিক ফিল্ড? কে বলতে পারবা? পটেনশিয়ালের ব্যাপারটা না, পোটেনশিয়ালের সাথে কোনো কানেকশন নাই। চার্জ এন্ড মাস? না। gravitational depends on mass. Electrical field or particle. Charger উপর। Gravitational. Gravity is always attractive. Yes, this is the answer. কে বললো এটা? আমি Attractive. আমি বলছি স্যার। Good. Right, absolutely right. Gravitational force is always attractive. Gravitational force কখনো repulsive হইতেই পারে না, whereas electric force can be both attractive as well as repulsive. বুঝছো?
গাইজ এটা কি ক্লিয়ার Yes, পুরোপুরি sir. সবার? ওকে ফাইন, নেক্সটে চলে যাই। স্যার ইলেকট্রিক ফিল্ড রিপালসিভও হতে পারে। অফকোর্স একটু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ডেফিনেশনে দেখো, হোয়াট দে ডু ইজ, যেই টার্মস গুলো একটু কঠিন ওরা বুঝে যে এটা স্টুডেন্টরা খালি ক্যালকুলেশনের জন্য ইকুয়েশন মুখস্থ করে, কিন্তু এটার মিনিং কমপ্লিটলি ওরা গ্রাস্প করে না, এগুলো ওরা 1 মার্ক 2 মার্কের জন্য এক্সামে দিয়ে দেয়। গাইস প্লিজ টেক আ লুক এট গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এটার মিনিং কি? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট মাস to move an object from an infinite distance to that point in field. একটা ইনফিনিটি থেকে, জি স্যার বলেন। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল তো সেম ছিল না? বুঝি নাই। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল তো সেম ছিল। ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অবশ্যই সেম ছিল, কিন্তু ওয়ার্ক ডান পার ইউনিট মাস ছিল না ওইটা। ওটা কি পার ইউনিট চার্জ ছিল? ইউনিট চার্জ ছিল, এক্স্যাক্টলি। এই যে তুমি যদি এখানেই দেখো ওই কম্প্যারিজনটাতে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হলো জিএম বাই আর, ইলেকট্রিক পোটেনশিয়াল হলো কে কিউ বাই আর। একটা ম্যাসকে ইনফিনিট থেকে একটা পজিশনে আনতে, আর ইলেকট্রিকে হলো একটা চার্জকে ইনফিনিটি থেকে এই পজিশনে আনতে যে ওয়ার্ক ডান করতে হয় সেটাকে আমরা বলি ইলেকট্রিক পোটেনশিয়াল। আর একটা ম্যাসকে ইনফিনিট থেকে একটা পয়েন্টে আনতে যে ওয়ার্ক ডান করতে হয় পার ইউনিট ম্যাস, সেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এই যে আজকে আমাদের নেক্সট টপিক স্টার্ট হলো অ্যাস্ট্রোফিজিক্স এন্ড কসমোলজি। গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে জাস্ট এন্ট্রি। এখন আমরা একদম ডেপথে আর ডিটেলসে যাওয়া স্টার্ট করব। সবাই একটু বই থেকে দেখতেছি, বিকজ আমাদের নতুন সিলেবাসে এই যে জিনিসগুলো অ্যাড করা হয়েছে, নতুন জিনিসগুলা, সেগুলোর উপরে ইউনিট 5-এ কোনো এক্সামই হয় নাই এখন পর্যন্ত। লাক ভালো থাকলে অক্টোবরে কিছু পেতে পারো, আদার দেন দ্যাট এভরিথিং ইজ নিউ। Not everything, there are no questions for the new stuff, that's what I meant to say. একটু পরে দেখি কি বলতেছে। Humans have always wondered at the stars in the night sky. Stories from long ago about constellation paintings and recent photographs have all added to the mystery. Scientists have applied the usual techniques of measurement and evidence seeking to the studies of astronomy and astrophysics. It is remarkable how much information we have gained about the stars, galaxies, and universe as a whole from only the light. এই জায়গা থেকে আমি কেন পড়তেছি এখনই বুঝবা গাইস। সবকিছু পাইছি from only the light that lands on us from these distant celestial bodies. Because আমি যদি সানের ম্যাসের কথা তোমার সাথে ডিসকাস করি, দ্য ম্যাস অফ দ্য সান, কেউ যায় ম্যাস অফ দ্য সান মেজার করে আসতে পারবে? অফকোর্স নট। সো যত সেলেস্টিয়াল বডিজ এর ব্যাপারে যত আমাদের ইনফরমেশন আছে সবকিছুই কিন্তু ইট কামস ফ্রম দ্য লাইট দ্যাট কামস ফ্রম দিস বডিজ। ওকে, তারপর দেখি। We can use this information to infer the existence of many things we cannot see. Most of the universe is dark energy and dark matter. তুমি observable universe কতটুকু কনস্টিটিউট করে জানো? only 5%, only around 5%. তুমি যা দেখতেছো, যত গ্যালাক্সি, যত স্টার, যত প্ল্যানেটস, যত কমেটস, যত অ্যাস্টেরয়েডস, everything in the universe that you can see wordটা বললে একটু vague হয়ে যায়, the term should be observe. All of these only make up 5% of the universe. The rest 95% is dark energy and dark matter. And although we cannot detect either of these, starlight can tell us that they are there and affecting everything in the universe. In this chapter, we'll look at how stars emit energy as electromagnetic radiation of various wavelengths and what we can find out from the measurements
of this radiation when it arrives at the Earth. Kiki lagbe, trigonometric parallax, algebraic equation, peak wavelength, changing the subject of a non-linear equation, সেটা দেখবো কিভাবে করতে হয়, sketching and interpreting relationships shown graphically. এইগুলো আজকে আমাদের টপিক। তারপরে যাই, define a black body radiator. আচ্ছা, আগে একটু ক্লিয়ার করে নেই, ব্ল্যাক বডি শুনেই কিন্তু তোমার মাথায় একটু রেসিস্ট আইডিয়াস চলে আসতেছে, বাট ট্রাস্ট মি অন দিস ওয়ান, ব্ল্যাক বডিজ আর নট ব্ল্যাক। ওকে, when I talk about black bodies, black body মানে হলো যারা একটা পারফেক্ট emitter of all electromagnetic radiation. আসতেছি, আগে stellar properties গুলো একটু দেখি। Guys, can you give me a synonym for the term stellar? Anyone? Sir, star. Anything related to stars are called stellar. Stars are at such large distances from the Earth that only information we have about them is the electromagnetic radiation we receive from them. এত দূরে যে আর কিচ্ছু কিন্তু আমরা জানি না ওর ব্যাপারে, শুধুমাত্র একটা জিনিসই জানি যে ওর থেকে লাইট আমি ডিটেক্ট করতে পারতেছি। আর লাইটটা একটু ব্রডলি বললাম গাইজ, when we say light we mean light broadly. লাইট মানে হলো একটা স্টার যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো এমিট করতেছে। However, from this limited information we can measure various stellar properties. These allow us to classify stars into various groups which have quite strange names such as red giant, white dwarf, blue supergiant, আরো বলতেছি, planetary nebula, তারপর তোমার supernova, right? They are much too far away for us to send probes to them. এত দূরে যে আমরা কিছু পাঠাই যে দেখবো, এটা কোনোভাবে পসিবল না। However, scientists have managed to determine a large amount of detailed information from even the faintest glows in the night sky. Incredibly, the electromagnetic emissions from stars can tell us their temperature, chemical composition, speed of movement, approximate age, size, and much more. এত কিছু কিভাবে পসিবল? সেটাই তো দেখবো একটা একটা করে। আমাদের ফার্স্ট টপিকই আমি যদি এখন এটাতে স্টার্ট করলাম তো তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য, তার কারণ একটু বইটাও দেখার দরকার আছে। যখন আমি আমার নোটসে চলে যাব ইউড সি যে আমি একদম ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছি, যে একদম এক্সামে যে জিনিসগুলো ডাইরেক্টলি লাগবে এগুলো নিয়ে ডিসকাস করতেছি, কিন্তু এগুলা কেন লাগে, কোথার থেকে লাগে, সেগুলা একটু দেখতেছি বই থেকে। ইফ ইউ আর ইন্টারেস্টেড আই ক্যান শো ইউ আমাদের এই টপিকটা। আমি যখন আমার নোটসে যাব, নোটসে কি দিয়ে স্টার্ট করব, একটু টাইম দাও আমাকে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তুমি বুঝবা। The very first thing that we start with is, take a look at this. Astronomy starting হয়েছে light from stars. এটা আমার লেকচার আর কি, কিন্তু এটা তো আমি একদম কোনো আগে পিছিয়ে কিচ্ছু ছাড়া ডাইরেক্টলি কাজে চলে যাব, সেটাও আমি চাচ্ছি না। আই এম গিভিং ইউ গাইস সাম আইডিয়াস, আগে কোনটার পরে কোনটা দেখে আমরা আগাবো। তারপর দেখি stars are at such large distances, এগুলো তো সবই দেখলাম, and much more. তারপর দেখি ব্ল্যাক বডি রেডিয়েশন। আগে একটু বলে রাখতেছি, ব্ল্যাক বডি শুনে তোমার মাথায় আসতে পারে যে বডিটার কালার হলো ব্ল্যাক, বাট প্লিজ ট্রাস্ট মি when I say this, black bodies are not necessarily black in color. Black bodies are rarely black in color. দেখি, black body radiator is a theoretical body
which completely absorbs all radiation that lands on it. যে একদম perfect absorber of all electromagnetic radiation. তারপর দেখি, we can imagine a cavity with a tiny hole in one side, একটা tiny hole in one side, and the hole itself is the black body. It is considered to absorb all radiation that lands on the hole as it goes into the box or cavity and bounces around with no chance of escaping out of the hole before it is absorbed inside the box. No radiation is reflected and hence the name black body. Kono radiation reflect করে না দেখে we call it black. Guys, আমার কথা শোনো. If I switch on the video, everyone, you all can see me. How are you all being able to see me? আমাকে দেখতেছোটা কিভাবে? Because আশেপাশের থেকে light radiation আমার উপরে পড়তেছে, landing on my screen and then coming directly towards the camera, and that's how you all are being able to see me. শুনতেছো? But what if, just imagine করো, আমার উপরে যেই জায়গার থেকে লাইট আসতেছে আমার বডিটা পুরোটাকে অ্যাবজর্ব করে নিল, what would you see? কোনো রিফ্লেক্ট করলো না, তখন তুমি কি দেখবা? তোমার কমন সেন্স কি বলে? ব্ল্যাক বডি। Yes, exactly. তখন I'll become a black body. Absolutely right. স্যার আফ্রিকান স্যার। এই যে শুরু হয়ে গেছে, very bad. Next আসি, all objects emit electromagnetic radiation. সব অবজেক্ট, ইনফ্যাক্ট ইভেন ইউ। শাফিন জিজ্ঞেস করছো বুকের সবকিছু কি পড়া ম্যান্ডেটরি? না, কিন্তু এই টপিকটা আমি যদি বইতে কিচ্ছু না দেখে একদম ডাইরেক্টলি আমার লেকচার নিয়ে ডিসকাস করি, তোমার মাঝপথে আর একদম কিছু পড়তে ইচ্ছা করো না, এক তো বোর্ড হয়ে যাবা আর হলো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা, এই জন্য বইটা একটু দেখতেছি। স্যার আমার মাথায় একটা কোয়েশ্চেন ঘুরতেছে, মানে আস্ক করবো, মানে নট রিলেটেড। আচ্ছা স্যার মানে স্যার যারা মানে মানে কালো, ঠিক আছে, ওদের কি তার মানে রিফ্লেক্ট করে না এরকম কোনো কিছু? আমি কিন্তু আগেই বলছি যে ব্ল্যাক বডি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য বডি। আর একটা এক্সাম্পল দিই, তাহলে মনে ক্লিয়ার হতে পারবা। ও লেভেলে ইউ হ্যাড আ টপিক কল্ড ম্যাগনেটিক্যালি সফট, ম্যাগনেটিক্যালি হার্ড, মনে পড়তেছে? এখন ম্যাগনেটিক্যালি সফট ম্যাটেরিয়ালের বা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বেস্ট এক্সাম্পল ছিল আয়রন। সো আয়রনের নাম ছিল সফট ম্যাটেরিয়াল, সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বাট ডাজ দ্যাট মিন আয়রন তুলার মতো নরম? অফকোর্স নট। তো ওই সফটের যেরকম একটা ডিফারেন্ট মিনিং ছিল, এই জায়গায় ব্ল্যাক হ্যাজ আ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। ব্ল্যাক এই জায়গায় হ্যাজ নাথিং টু ডু উইথ কালার। অ্যান্সার পাইছো? ওকে স্যার, গট ইট। All objects emit electromagnetic radiation. Infrared cameras can detect radiation from our bodies, but with our eyes we can only see visible electromagnetic. তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটার ভিতরে শুধুমাত্র আমরা কতটুকু পার্ট দেখতে পারি? আমরা কিন্তু দেখতে পারি শুধুমাত্র আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রিজিয়ন, ভিজিবল পার্টটা, only the visible part, বাকিটা আমরা দেখতেই পারি না। Right, now from hot objects, the red glow from a fire, we know that good absorbers of radiation are also good emitters, and a black body radiator is considered to be a perfect emitter. এটা মাথায় রাখতে হবে গাইজ। তাহলে ব্ল্যাক বডির ডেফিনেশনে যদি যাই, if I go to the definition of black body, I think I've written it somewhere. এই যে দেখো, a black body is a perfect emitter and absorber of all electromagnetic radiation. আর আমি কিন্তু উপরে লিখে দিচ্ছি যে the term black body has nothing to do with the physical appearance of the bodies. গাইজ বুঝতে পারছো সবাই? বাট আমরা না একটু আগে পড়লাম যে ব্ল্যাক বডি এমিট করে না। বুঝি নাই। আমরা একটু আগে ও না ওইটা তো রিফ্লেক্ট করে না, লাইট রিফ্লেক্ট করে না, বুঝছো? রিফ্লেক্ট আর এমিট কিন্তু এক জিনিস না, বুঝছো? রিফ্লেক্ট and emit are not the same things. তবে দেখো,
all objects emit electromagnetic radiation. তুমি কিন্তু continuously electromagnetic radiation emit করতেছো, and if I ask you তুমি কি emit করতেছো তোমার বডি থেকে, not the light that is being reflected off your skin, not that one. তুমি তোমার বডি থেকে একটা electromagnetic radiation emit করতেছো. What is it guys? বলতে পারবা? Infrared. Infrared radiation. Right, infrared, correct. Now can only see, but আমাদের চোখ শুধুমাত্র দেখতে পারে হলো a visible part of the electromagnetic spectrum. We know that good absorbers of radiation are also good emitters. খেয়াল করে দেখো, এটা কিন্তু একদম ও লেভেল থেকেই ছিল আমাদের, যে good absorbers are also good emitters. এই জন্য a black body radiator is considered to be a perfect emitter. It will emit electromagnetic radiation at all wavelengths, and how much of each wavelength will depend on the black body's temperature. বলতে বলতে আমাদের স্টিফেন বোলসম্যান লতে চলে আসছি। স্টিফেন বোলসম্যান ল আর আরেকটা ল আছে আমার, ওয়েইনস ল। দিস ইজ ওয়েইনস ল আর স্টিফেন বোলসম্যান ল, দিজ আর কমপ্লিমেন্টারি। সো ইউ নো হোয়াট, আই ওয়ান্ট টু স্টার্ট এবার আমার লেকচার থেকে। অনেক বগিচুগি দেখছি, এখন আমার লেকচারের দেখার সময়। স্যার বগিচুগি অনেক ইন্টারেস্টিং ছিল। ইন্টারেস্টিং তো, অফকোর্স ইট ইজ ইন্টারেস্টিং, ডেফিনেটলি ইন্টারেস্টিং, কিন্তু টাইমেরও তো আমার খেয়াল রাখতে হবে। আমি জাস্ট বই দেখে গেলাম, ঘন্টার পর ঘন্টা এগুলো নিয়ে ডিসকাস করলাম, আমার টপিক শেষ হলো না। আমার তো এই ব্যালেন্সটা আমার জন্য সব থেকে কঠিন। আমার অনেক বাইরের জিনিস নিয়ে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমার সারাক্ষণ মাথায় থাকে যে আমার সিলেবাস শেষ করতে হবে। নাও অ্যাসোসিয়েটেড টার্মস, এই দুইটা জিনিসকে কখনোই মিক্স আপ করে ফেলা যাবে না, রাইট? হোয়াট আর দ্য টু টার্মস? একটা হলো লুমিনোসিটি আর একটা হলো রেডিয়েশন ফ্লাক্স, দ্যাট ইজ ইন্টেন্সিটি। আমি আরেকবার আমার ক্যামেরাটা অন করতেছি, সবাই একটু দেখো, এভরিওয়ান নোটিস করো। লেটস সে আমি আমার ফ্ল্যাশ লাইট অন করলাম, গাইস দেখো, যত দূরে সরায় ফেলবো আর যত কাছে নিয়ে আসবো, you can see the difference in intensity. But আমি যদি এই জায়গা থেকে কনসিডার করি, who is it that's lighting up this bulb? এই বাল্বটাকে লাইট আপ করতেছে কে? এর ইন্টারনাল, আমার ফোনের ইন্টারনাল পাওয়ার সোর্স, রাইট? সো অ্যাজ লং অ্যাজ আমার পাওয়ার সোর্সটা অ্যাক্টিভ, এর পাওয়ার আউটপুট ইন দ্য ফর্ম অফ লাইট, এটাতে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। There won't be any change in the power output. Power output of a luminous body is what we call luminosity. আরেকবার বলবো নাকি সবাই বুঝতে পারছো এভরিওয়ান? আরেকবার স্যার, আরেকবার। ওকে ওকে, আরেকবার বলতেছি, নো প্রবলেম, আরেকবার বলতেছি। তুমি যদি এএস এর এই টপিকটা মনে করো, এএস এ উই হ্যাড আ টপিক কল রেডিয়েশন ফ্লাক্স অর ইন্টেন্সিটি। ওইটার ভিতরে আমি তোমাদেরকে বলছিলাম যে যেই কোনো লুমিনাস বডি যে লাইট এমিট করে, সে লাইটটার পাওয়ারও আছে, লাইট এনার্জি যদি হয় পার ইউনিট টাইম কতটুকু এনার্জি এমিট করতেছে পার সেকেন্ড or per unit time, that is what you call power output in the form of light. আমার যদি লাইট এনার্জি হয়, এই জায়গায় দেখো একটু, if we have light energy, sound energy, right, তাহলে লাইট এনার্জি পার সেকেন্ড আরেকটা ফর্ম থেকে যদি আসে, একটা বাল্বের কথা যদি বলি, ওকে, আমি যদি ওর কথা বলি, একটা বাল্বের জন্য আমি ইনপুট দেখি, হোয়াট ইজ দ্য ইনপুট দ্যাট ইউ গিভ? ইনপুট কিন্তু আমার ইলেকট্রিক্যাল, দিস ইজ দ্য ইনপুট, খেয়াল রেখো। আর আউটপুট কি? একটা বাল্ব, একটা লাইট বাল্ব কি দেয়? লাইট এনার্জি। ইনপুট হলো আমার ইলেকট্রিক্যাল এনার্জি আর আউটপুট হলো আমার লাইট এনার্জি। গাইজ এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তোমাদের সাথে, দেখো একটু। এখন বাল্বের কাজ কি? What the bulb basically does is convert this electrical energy. বাল্বের কাজ হলো এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কিসে কনভার্ট করা? লাইট এনার্জিতে। এখন
Never mind. Right. So this is the purpose of the bulb. এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে বাল্ব কনভার্ট করা হলো আমার লাইট এনার্জিতে। খুব ভালো কথা। এখন ইস্যু হলো আমার পার ইউনিট টাইম কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করতেছে, সেটাকে আমি কি বলবো? পার ইউনিট টাইম কতটুক লাইট এনার্জি ইজ বিং প্রডিউসড, সেটাকে কি আমি পাওয়ার বলতে পারি না? এনার্জি পার ইউনিট টাইমের মানে হলো আমার পাওয়ার। তাহলে লাইট এনার্জিটার থেকে আমি কিন্তু পাওয়ারও বের করে ফেলতে পারি, পাওয়ার ইন দ্য ফর্ম অফ লাইট। আর লাইট যদি মানে এনার্জি যদি লাইটের ফর্মে হতে পারে, পাওয়ারও কেন আমার লাইটের ফর্মে হতে পারে না? তাহলে পাওয়ারটা ইন দ্য ফর্ম অফ লাইট ইজ হোয়াট উই কল, আমার লেকচার কই, এই লুমিনোসিটি। এবার কি লুমিনোসিটির মিনিং বুঝতে পারছো এভরিওয়ান? আমি যদি আবার আমার ফ্ল্যাশ লাইট অন করি, এই যে এখান থেকে লাইট বের হচ্ছে, পার ইউনিট টাইম এই ফ্ল্যাশ লাইটটা কি করতেছে? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি দিচ্ছে। তাহলে পার ইউনিট টাইম কতটুকু এনার্জি দিচ্ছে, এটাই কি আমার পাওয়ার ইন দ্য ফর্ম অফ লাইট না? Yes. And what do we call power in the form of light? আমাদের এই টপিকে we call it luminosity. এবার তো ক্লিয়ার এভরিওয়ান? নাও আমার চেহারার দিকে তাকায় দেখো, যখনই আমি একদম কাছে নিয়ে আসতেছি আর দূরে সরাই ফেলতেছি, what is it that's changing on the surface of my skin? কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে? Is it the luminosity that's changing? Intensity. Intensity that's changing. Density. It is the intensity that's changing. So intensity depends on the distance. The unit of flux is watt per meter square. Flux means radiation flux, of course, it's watt per meter square. And it's denoted by F and is luminosity per unit area. Intensity জিনিসটা কি? Intensity is the luminosity per unit area. মাথায় রাখো, এটা কাজে লাগবে, খুবই কাজে লাগবে ম্যাথমেটিক্যালি দেখি। লিঙ্কিং লুমিনোসিটি রেডিয়েশন ফ্লাক্স। ওকে, radiation flux যেটার আরেক নাম হলো intensity is equal to luminosity divided by area. তুমি বলবে এরিয়া তো ঠিক ছিল, কিন্তু why are we considering area of a sphere? Because এই 2 দিন আগেই মাত্র এএস এর ক্লাসে এটা আমরা দেখতেছিলাম, একদম 2 দিন আগে এএস এর ক্লাসে this is what we were discussing. আমাকে একটু টাইম দাও, let me find out the diagram. স্যার এটা মনে হচ্ছে এটা এসে পড়ছে। তো এটা কি রেডিয়াল দেখে তাই না? আরেকবার রেডিয়াল দেখে তাই? রেডিয়াল, অফ কোর্স। আর রেডিয়ালটাই কেন হয় সেটাই দেখানোর চেষ্টা করতেছি। রেডিয়ালটাই কিভাবে হয় সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আমি যখন আমার ফোন সামনে ধরছিলাম হয়তো বা তোমরা দেখতে পারছো, বাট দিস ইজ আ মাচ বেটার ডায়াগ্রাম। I think I should save it somewhere for later. Perfect. Open image in new tab. আমি এটা ডাউনলোড করে রাখি। Save image as, একটু টাইম দাও আমাকে প্লিজ। ডাউনলোডস, সেভ করে রাখছি। এখন গাইস দেখো, when you look at this, তুমি যদি দেখো, of course 3D view, of course এটা 3D illustration, not a real diagram. If you are looking for a real diagram, you can refer to this one. Real diagram মাত্র দেখলাম না। How about this? This is a real diagram, এটা illustration না। দেখো তো, ফায়ারটার around a, what do you see? What is the word? Don't say circle. Anything but a circle. What is the word, guys? Radius. Sphere. Yes, sphere, of course. Fighter around a, what you see is a sphere. Absolutely right. Sphere দেখতেছো। আর এই স্ফিয়ারটা নিয়ে কথা বলতেছি, এই গোল গোলগুলো না, of course আমি এই ফায়ারটা around স্পেসিফিক্যালি বলতেছি। নাও you would see যে যত তুমি ভিতরের দিকে যাচ্ছ ব্রাইটনেস কিন্তু তত বেশি,
আর যত বাইরের দিকে যাচ্ছ তত ব্রাইটনেস কমে যাচ্ছে। ব্রাইটনেসটাকেই তুমি চিন্তা করতে পারো কি হিসাবে, ইন্টেন্সিটির মতো। গাইজ বুঝতেছো কি হচ্ছে? ইউ ক্যান থিঙ্ক অফ ব্রাইটনেস অ্যাজ দ্য ইন্টেন্সিটি। সো যত তোমার দূরে চলে যাবা তত তোমার ইন্টেন্সিটি চেঞ্জ হবে। অ্যান্ড যেহেতু তোমরা আইডেন্টিফাই করতে পারলা ক্লিয়ারলি যে দিস ডাজ লুক লাইক আ স্ফিয়ার, তাহলে লেট মি ড্র ফিউ স্ফিয়ারস অ্যারাউন্ড ইট। ভিতরের এই যে এখানে একটা স্ফিয়ার, আচ্ছা রেখা টাচ না করি, লেটস স্টিক টু দিস। আমি যদি এটা সেন্টার ধরি, এই স্ফিয়ারটা দেখো একদম আউটার স্ফিয়ার, আর এই সেন্টার থেকে টু ইনার স্ফিয়ার। ইউ টেল মি, যত তুমি দূরে যেতে থাকবা এই পয়েন্টটাতে আমার কিন্তু ইন্টেন্সিটি কম, আর যত ক্লোজ টু দ্য সেন্টার হবে তত ইন্টেন্সিটি বেশি। গাইস, ডিড ইউ অল গেট দ্য আইডিয়া? Yes, sir. আচ্ছা, এন্ড যেহেতু স্ফিয়ার, তাহলে এরিয়াটা কার নিতে হবে? অলওয়েজ উই টেক দ্য এরিয়া অফ দ্য স্ফিয়ার। নাও আর স্ফিয়ারের এরিয়ার ইকুয়েশন কি? I don't think I have to remind you. Area sphere equation is always 4 pi r square. Now in the equation L remains constant as it is the total power output of a star. Radiation flux depends on the distance. Radiation flux যতবার দেখবা তোমার মাথায় think of it as intensity. Intensity কিসের উপর ডিপেন্ড করে? Depends on the distance. The two quantities f and r obey inverse squared law. দুটো quantity f আর r কি obey করে? Inverse squared law. Light from stars are associated with several quantities. They are the surface temperature T, luminosity, surface area of the star, not the area we use to calculate intensity. Surface area of a star equation এটা, আর area we use to calculate intensity equation এটা, but দুটো কিন্তু ডিফারেন্ট এরিয়া, মিক্স আপ করে ফেলা যাবে না কোনোভাবেই। and the peak wavelength lambda max. এই সবগুলা governed by two laws. laws গুলা কি? একটা ওয়েইনস ল আর একটা স্টিফেন বোলটজম্যান ল। এটা এমন দুইটা কনসেপ্ট যেটা আমি যদি এখন শেষ করি এই 8 মিনিটে আমি জীবনেও শেষ করতে পারবো না যদি স্টার্ট করি। আমি এখানে একটু শেষ করে নেই, এই কোয়ান্টিটিস গুলোর মিনিং আগে তোমাকে বুঝাই নেই। আই ডোন্ট ওয়ান্ট টু গেট দ্য লজ রাইট নাও বিকজ আই ক্যান স্টার্ট, আমি মাঝখানে বন্ধ করে দিয়ে তোমাদেরকে কনফিউজ করে রাখতে চাই না। লেটস ক্লিয়ার আপ টু থিংস ফার্স্ট। লেটস সে I have a star here. And let's say this is the earth. Okay, এখন যদি স্টারের এই সেন্টার থেকে আর্থের সারফেসে এই যে লাইট আসলো, আমি যদি এটাকে একদম জুম আউট করি, দেখো তো এই জায়গাটা গাইস দেখো, দিস ইজ দ্য রেডিয়াস অফ দিস সার্কেল। তাহলে আমি যদি ইন্টেন্সিটি বের করতে চাই তাহলে লেটস কল দিস আর, আরটাকে নিচে ডি দিলাম, তার মানে এই রেডিয়াসটা হলো বেসিক্যালি সান আর ইশার মাঝখানে ডিসটেন্সটা আর ডি। তাহলে এই জায়গায় ইকুয়েশন কি হবে? লুমিনোসিটি, সানের লুমিনোসিটি ডিভাইডেড বাই 4 পাই আর ডি। আর ডি বলতে আমি বোঝাচ্ছি রেডিয়াস which corresponds to the distance squared. আর আরেকটা রেডিয়াস নিয়েও আমার ডিল করতে হবে, আর আরেকটা এরিয়া নিয়েও ডিল করতে হবে, দ্যাট ইজ এই পুরা স্টারটার সারফেস এরিয়া, সেটাকে লেটস কল ইট আর এস। এই যে পুরো স্টারটারই কিন্তু একটা সারফেস এরিয়া আছে, তাহলে সারফেস এরিয়া অফ দ্য স্টার যদি আমি লিখি, এটার ইকুয়েশন কি হবে? এগেইন 4 পাই আর স্কোয়ার, কিন্তু এবার কোন আর? দিস ইজ আর এস as in radius of the star. Everyone, did you all get this part, guys? Yes, sir. Okay, great.
এটা যদি স্যার একটু আবার বুঝাবেন কোন জায়গাটা স্যার? এই যে লাস্ট ইকুয়েশনটা। আচ্ছা, একটা স্টার শেপ যদি আমি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য শেপ অফ এ স্টার, কি অ্যান্সার দিবা? Spherical. একটা স্ফিয়ারের this is the star which is in the form of a sphere. I hope you all know and remember surface area of a sphere এর equation কি হয় 4 pi r square. So এই স্টারটার যে সারফেস এরিয়া আমি যদি বের করতে চাই ইকুয়েশন কি হবে দেখো 4 pi r square. তাহলে এই স্টারের সারফেস এরিয়া বের করার জন্য কোন রেডিয়াস নেব আমি? রেডিয়াস স্যার বুঝছি। ক্লিয়ার এবার? यस স্যার। ফাইন। তাহলে গাইস বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। স্যার তুমি আমাকে দুইটা কোশ্চেন জিজ্ঞেস করছো, তুমি ক্লাস শেষ করছো, হ্যাঁ এটা একটু আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, এটা একটু আমাকে মেসেঞ্জারে পাঠাও, আমি তোমাকে ওখানে অ্যানসার করতেছি। জি স্যার বলেন, কি বলতেছিলা? আর কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু মেসেঞ্জারে পাঠাও, আমার কেমব্রিজের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে তো আমি ক্লাসটা শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন থাকলে প্লিজ সেন্ড মি অন মেসেঞ্জার, আই উইল অ্যানসার ইউ অন মেসেঞ্জার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।